অফিসে এসে সৌরভ আর প্রিয়ার কুকিরটি হাতে নাতে ধরল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দার্জিলিং থেকে সবাই আজকেই বাড়িতে ফিরে আসছে, আর তার জন্য কর্তা দিদা বলে, শোনো না মেজ বৌমা, আজ কিন্তু আমার ছোট খোকা গরম গরম লুচি আর তরকারি খেতে চেয়েছে, আজ সেটাই বানাও। চিত্রা তখন মনে মনে বলে, উফ, লেখা আর নুপুরটা না আসা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না, এত রাগ হচ্ছে না, খেটে খেটে পুরো জীবনটা আমার শেষ হয়ে গেল, অসহ্যতর লাগছে। এরপরেই কর্তা দিদা তখন বলে, শুনেছ তো? চিত্রা তখন বলে, হ্যাঁ মা শুনেছি, দিচ্ছি, সব কিছু করে দেব। এর মধ্যেই তখন ঠাম্মি বলে, আমি যাই, গিয়ে বাদবাকি কাজটা সেরে ফেলি। তখনই কর্তা দাদু মিহিরকে ডেকে পাঠায় আর বলে, মিহির শোনো। কর্তা দিদা বলে, কি হলো, তুমি আবার মিহিরকে ডাকলে কেন? তখনই বলে, দরকার আছে। মিহির তখন বলে, বলো বাবা, কি হয়েছে? দাদু তখন বলে, কথা মা এখন নেই, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কথাটা বলে ফেলতে হবে। শোনো, আমি তোমাকেও বলছি, তিমিরকেও বলবো, দুজন মিলে তোমরা ফ্যাক্টরিতে যাবে, সেখানে গিয়ে খোঁজ খবর করবে, বুঝেছো? আমার কেন জানি না মনে হয় অরুণের এই মৃত্যুটার পেছনে আমাদের ফ্যাক্টরির কোনো যোগ আছে, হতে পারে কোনো একটা বাবাল ফাবাল হয়েছিল। ওই ফ্যাক্টরিতে যে কর্মচারীরা আছে না, তাদের থেকে দেখো কিছু ইনফরমেশন পাও কিনা। চিত্রা এই কথাটা শুনে নেয় আর মনে মনে ভাবে, কোনোভাবেই অফিসের কাণ্ড কারখানা, ফ্যাক্টরি কাণ্ড কারখানা বলা যাবে না বাবাকে, আসল সত্যিটা তো শুধু আমরাই জানি। এর মধ্যেই বাড়িতে সবাই চলে এসেছে। ছোটকা তখন এসে বলে, আরে লুচির গন্ধ পাচ্ছি যে, কোথায় কোথায় লুচি, কোথায়, শিগগিরই লুচি নিয়ে এসো, লুচি ছাড়া তো হবে না। তার মধ্যেই ঠাম্মির সাথে কথা বলতে থাকে চিত্রা আর বলে, ওই যে মা এসে গেছে সবাই, আমি বরং সবার জন্য লুচিটা নিয়ে আসি। এর মধ্যেই তখনই প্রিয়া চলে এসেছে। প্রিয়ার মনটা একদমই ভালো লাগছে না। কর্তা দাদু বলে, তারপর বলো তোমরা কেমন ঘুরলে? লেখা তখন বলে, বাবা যা ঘুরেছি না, দারুণ মজা করেছি, অনেক দিন পর এরকম একটা সময় আমরা কাটালাম, হেব্বি মজা হয়েছে। কিরে কথা বল। কথা বলে, একদমই তাই কর্তা দাদু, আমরা সবাই মিলে খুব মজা করেছি, হই হুল্লোড় আনন্দ, আমাদের যা আনন্দ হয়েছে সে তো আমরাই জানি। এর মধ্যেই তখনই প্রিয়াকে সামনে নিয়ে আসা হয় আর লেখা তখন বলে, জানো বাবা, মা তোমরা সবাই শোনো, অভিজিতের খুব পছন্দ হয়েছে আমার প্রিয়াকে, আর প্রিয়ারও বেশ ভালো লেগেছে, তাই তো প্রিয়া? তাহলে এই বিয়েটা কিন্তু হচ্ছে, কিরে বল। তখনই আটকে দেয় অগ্নি আর বলে, দাঁড়াও পিসিয়া, আমাকে আগে জিজ্ঞেস করতে দাও। তখনই কর্তা দাদু বলে, ব্যাস, পালের গোদাটা এসে এবারে বিয়েতে ভাঙচি দিতে শুরু করবে, যেটা আমার একদমই পছন্দ না। তখনই অগ্নি বলে, ভাঙচি দেওয়ার কিছু নেই এইচএফ, কারণ আমার সত্যি কথাটা জানাটা দরকার। কেউ জোর করে বিয়ে করলে কখনোই সুখী হতে পারে না। আপনারা সিনিয়র মানুষ বলে যা খুশি তাই বলবেন, জুনিয়রদেরকে মেনে নিতে হবে তেমনটা না। তাই বলছি, আগে আমার বোন কি চায় সেটা দেখতে হবে, আমার বোন যেটা চায় সেটাই হবে। কিরে চুপ করে আছিস কেন প্রি? বল তুই কি চাইছিস? তুই কি এই বিয়েতে মত দিবি? তুই যদি মত দিস তাহলে এই বিয়েটা হবে, না হলে হবে না। পিসিয়া যতই বলুক না কেন, বিয়েতে যদি মত না থাকে এই বিয়ে হবে না। তখনই পিসিয়া বলে, এই প্রিয়া, সত্যি করে বল, তোর কি ভালো লাগেনি পাত্রকে? আমাদের তো সবারই পাত্রকে খুব ভালো লেগেছে, তাহলে এই বিয়েটা হবে না কেন? হ্যাঁ বলতে পারিস কেন হবে না? কিরে চুপ করে আছিস কেন? দেখ, তুই যদি এই বিয়েটা না করিস তাহলে কিন্তু আমি এই গলায় দড়ি দেবো। হ্যাঁ আমি সত্যি কথা বললাম। তখন প্রিয়ারও মনে হয়, সৌরভ তো বলেই ছিল বিয়েতে হ্যাঁ বলে দিতে, যেদিন বিয়ে হবে সেদিনই পালানোর ব্যবস্থা করবে। তাই প্রিয়া সব কিছু শুনে বুঝে হ্যাঁ বলে দেয় আর বলে, ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি। কথাটা শোনার পর ছোটকা তো দারুণ খুশি হয়, এসেই ভাগ্নিকে আগে খাইয়ে দেয় লুচি আর বলে, নে 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 তাড়াতাড়ি খা। এর মধ্যেই ছোটকা খুশি হয় আর তখন দাদুও খুশি হয়ে গেছে আর বলে, ব্যাস, তাহলে তো আর কোনো বাধা থাকলো না, এবারে বিয়ের আয়োজন শুরু করে দাও। কর্তা দিদা তখন বলে, মেজ বৌমা, বিয়ে মানেই কিন্তু প্রচুর কেনাকাটা, আর আমার মনে হয় তুমি এগুলো খুব ভালো বোঝো, তাই এগুলো তোমাকেই দেখতে হবে। এর মধ্যেই কথাকে বলে, জুনি দেখ কথা, তুই শুধু শুধু সন্দেহ করছিলিস, প্রিয়া তো এখানে মত দিয়েই দিয়েছে, তাহলে আর অসুবিধার কি আছে, তাই না? কথা তখন বলে, তবুও আমার কেমন জানি একটু সন্দেহ হচ্ছে, আমি যা নিজের চোখে দেখেছি সেটা দেখার পর প্রিয়ার কথাটা বিশ্বাস করতে খুবই অসুবিধা হচ্ছে। এর মধ্যেই কথা চলে গেছে নিজের জামা কাপড়গুলো গোছাতে। তার মধ্যেই অগ্নি এসে বলে, হ্যাঁ রে, বলছি তোর কেমন লাগলো এই ট্যুরটা? আমি জানি আঙ্কেল চলে গেছে, আঙ্কেলের জন্য তোর মন খারাপ হচ্ছে, সেটাই স্বাভাবিক ব্যাপার, তবু আমি কিছুটা হলেও তো পেরেছি বল তোর মন রাখতে। কিরে আবার কোথায় হারিয়ে গেল? এই তুই কোথায় হারিয়ে যাস বলতো? বল বল বল, তুই কোথায় হারিয়ে যাস? আমার শোনাটা দরকার। কথা বলে, কিছু হয়নি পাচক মশাই,
পাচক মশাই বলে, কিছু যে হয়নি সেটা তো বোঝা যাচ্ছে না, কিছু যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এর মধ্যেই ফোন আসছে, কিন্তু অগ্নি ফোনটা কোথায় রেখেছে সেটা বুঝতে পারে না। ফোন ধরতে গেলে অগ্নি আর কথা অনেক কাছাকাছি চলে আসে। কথা মনে মনে ভাবে, পাচক মশাইকে কি একবার বলবো প্রিয়ার ব্যাপারটা? না থাক, শুনলেই আবার তেলে বেগুনে জ্বলে উঠবে, আমার সেটা খুব একটা ভালো লাগবে না। আর অন্যদিকে দেখা যায় যে প্রিয়া ঘরের মধ্যে বসে বসে ভাবতে থাকে, আমি কেন এই সম্বন্ধটায় হ্যাঁ বললাম, আমার একদমই ভালো লাগছে না, মনটা কেমন যেন করছে। তখনই অর্ণা এসে বলে, কিরে প্রি, কি এত ভাবছিস বলতো? আর কটা দিন পরেই তোর বিয়ে হয়ে যাবে, আমি না একদম একা হয়ে যাবো জানিস, আমি তো তোকে খুব ভালোবাসি বল। প্রিয়া বলে, এই বিয়ে বিয়ে বলিস না তো, সবসময় ভালো লাগছে না, সব সময় একই কথা, এখন আমি কি করে অফিস যাব সেটাই ভাবছি। অর্ণা তখন বলে, সেটাই তো, আমি তোর অফিস যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, চল আমার সাথে, পিসিয়ার কাছে যেতে হবে। এই বলেই পিসিয়ার কাছে যায় আর বলে, পিসিয়া পিসিয়া, আমি আর মানে প্রি, আমরা দুজন মিলে না আজকে আমার ঘরেই থাকবো, আর আমরা আমরা রাতে খাবারটা আমাদের ঘরেই খাবো, অনেক মজা করবো, সিনেমা দেখবো। তখনই নূপুর বলে, বাহ, এটা তো খুব ভালো কথা। লেখা তখন বলে, না রে নূপুর, তুই আর আশকারা দিস না, না না না, এরকমটা হবে না, প্রিয়া আজকে আমার কাছেই শোবে, তোর কাছে শোবার কোনো দরকার নেই। আরে বাবা, আর কয়েকটা দিন তো থাকবে মেয়েটা, আমার কাছে একটু ঘুমাক না। কিন্তু নূপুর তখন বলে, দিদি ভাই, ওরা যা চাইছে করুক না, মেয়েটা তোর কটা দিন পরেই শ্বশুরবাড়িতে চলে যাবে বলো। লেখা তখন বলে, তোরা এত সবাই রয়েছিস, আমি আর কি বলবো বল, আমার তো আর কিছু বলারই থাকে না। এর মধ্যেই কথার একটু সন্দেহ হয় আর মনে মনে ভাবে, আমি সেদিনকার যখন গোবরডাঙ্গা যাচ্ছিলাম, আমি অনেক ভোরবেলাকে প্রিয়াকে দেখেছিলাম, রাতের বেলা অর্ণার ঘরে শুতে চাইছে, কিছু তো একটা ব্যাপার আছেই। এর মধ্যেই দাদু সবাইকে ডেকে পাঠিয়েছে। কথা, তারপরে লেখা আর ঠাম্মি চলে গেছে কর্তা দাদুর সাথে কথা বলতে। কর্তা দাদু বলে, জানিস তো লেখা, তুই তো প্রিয়ার কুষ্টিটা দত্তবাবুকে পাঠিয়েছিলিস, কুষ্টির মধ্যে কিছু একটা পাওয়া গেছে বুঝলি, তার জন্যই ওরা মানে একটু আপত্তি জানাচ্ছে, এখনো পুরোটা ফোনে বলেনি, মানে বলবে আর কি। তখনই লেখা বলে, সে কি, তাহলে কি আর এই বিয়েটা হবে না বাবা? এই জন্য জানিস তো কথা, এই জন্য আমি ওকে বারণ করেছিলাম ওই সমস্ত পোশাক পরে যেতে না, ও তো আমার কোনো কথাই শুনলো না। কথা বলে, আহ পিসিয়া, তুমি এসব নিয়ে শুধু শুধু ভাবছো, আরে আমার মনে হয় অন্য কোনো ব্যাপার আছে বলে হয়তো কথা বলবে, তুমি এসব নিয়ে ভেবো না, আমাদের প্রিয়া তো ভালো মেয়ে, নিশ্চয়ই পছন্দ হয়েছে। তার মধ্যেই অর্ণা তখন বলে, দেখ প্রি, কিভাবে সুন্দর করে তোকে এ ঘরে নিয়ে চলে আসলাম, এখন তুই চাইলেও ডিউটিতে যেতে পারবি, আর কোনো সমস্যা নেই। আর শোন, কাল সকাল সকাল তাড়াতাড়ি আসিস কিন্তু, হ্যাঁ সাবধানে যাস, এই বলে বেরিয়ে যায়। এরপরেই কথা খেয়াল করে একটা ট্যাক্সিতে করে এত রাতে প্রিয়া যেন কোথায় যাচ্ছে। প্রিয়াকে ফলো করতে করতে কথাও পৌঁছে গেছে অফিসে, কিন্তু এখনও সেটা প্রিয়া জানে না। সৌরভের সাথে কথা বলতে থাকে আর বলে, আমরা কবে পালাবো সৌরভ, এবার কিন্তু আমার ভয় লাগছে। সৌরভ তখন বলে, উফ প্রিয়া, এত ব্যস্ত হলে কি করে হবে, আমি আমার গ্রামের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করছি, আর একটু সময় আমাকে দাও। আর তারপরেই কথা সবটা বুঝতে পারে। এরপর প্রিয়া কথাকে দেখে জাস্ট ভয় পেয়ে যায়, বুঝতে পেরে গেছে এবারে সবাই সত্যিটা জানতে চলেছে।